ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ভিডিওতে আমি আলোচনা করব ইংরেজি অনার্সের ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি অফ লিটারেচার থেকে একটা টপিক, এজ অফ চসার, অর্থাৎ চসারের যুগ। চসারের পুরো নাম হচ্ছে জিওফ্রে চসার। চসার কে ছিলেন? একজন কবি। সময়কালটা দেখো, 1340 থেকে 1400। বলো তো, এই 1340 অর্থাৎ তার জন্ম হয়েছিল 1340-এ, মৃত্যু হয়েছিল 1400। বলো তো, এই যে সময়কালটা, এটা ইংরেজি যে লিটারেচারের যে পিরিয়ড আছে সেটা কোন পিরিয়ডের মধ্যে পড়ে? আমরা জানি 450 থেকে 1066 এটা ওল্ড ইংলিশ পিরিয়ড, 1066 থেকে 1500 পর্যন্ত হচ্ছে মিডিল ইংলিশ পিরিয়ড, 1066 থেকে 1500, অর্থাৎ এটা কিন্তু এর মধ্যেই পড়ছে। অর্থাৎ ইনি ছিলেন মিডিল এজের একজন কবি, মধ্যযুগের একজন কবি, এবং ইনি ছিলেন ওই মিডিল এজের সবচেয়ে বিখ্যাত কবি হচ্ছে মানা হয় চসারকে। ওকে, এখন আমরা দেখি যে এই টপিক থেকে, এজ অফ চসার থেকে কোন পার্টগুলো আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা দেখো যেটা আলোচনা করব, হিজ লাইফ, অর্থাৎ তার জীবনী, তার সম্বন্ধে, ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমাদের কিছু জানতে হবে। নেক্সট হচ্ছে হিজ পোয়েমস, তিনি একজন কবি ছিলেন, অর্থাৎ তার লেখা যে সমস্ত কবিতাগুলো ছিল সেই সমস্তগুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন্স, এই টপিক থেকে কী ধরনের কোশ্চেন আসে, কত নম্বরের কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো, সেইগুলো হচ্ছে আমরা আলোচনা করব। যে এর আরেকটা হচ্ছে অংশ আছে যেটা খুব ভাইটাল, হিজ কন্টেম্পোরারিজ, অর্থাৎ তার সমসাময়িক কিছু কবি ছিলেন বা লেখক ছিলেন এবং তাদের লেখা কিছু বই ছিল, সেইগুলোকে নিয়ে ডিসকাস করতে হবে। এবং ওইটা থেকে একটা 10 নম্বরের কোশ্চেন আসে। এইটা আমি এই ভিডিওতে দেখাতে পারবো না, কারণ ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে। ওটা দেখার জন্য তোমাদের নেক্সট একটা ভিডিওতে দেখতে হবে। অর্থাৎ এটা হচ্ছে এজ অফ চসারের পার্ট 1, ওটা দেখতে পাবে এজ অফ চসারের পার্ট 2। ওকে, এখন আমরা তাহলে আলোচনা করব হিজ লাইফ, মানে তার জীবনটা আমরা এখন আলোচনা করব। চসার ওয়াজ বর্ন ইন 1340 ইন ইংল্যান্ড, অর্থাৎ 1340 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে চসার জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার ওয়াজ এ প্রসপারাস ওয়াইন মার্চেন্ট, WINE, তার বাবা ছিলেন একজন বিখ্যাত মদ বিক্রেতা। অ্যাট দ্য ইয়ঙ্গার এজ, ছোটোবেলায়, হি সার্ভড অ্যাজ এ সার্ভেন্ট ইন এ রয়্যাল ফ্যামিলি, তিনি একটা রাজ পরিবারে চাকরের কাজ করতেন। কোন রাজ পরিবারে? মানে একজন রাজার স্ত্রীর 5 মাস খাটার কাজ করতেন। কোন রাজা? এডওয়ার্ড থার্ড। এডওয়ার্ড থার্ডের নয় কিন্তু, এডওয়ার্ড থার্ডের পুত্র, তৃতীয় পুত্র, ডিউক অফ ক্লারেন্স। এটা ডিউক অফ ক্লারেন্স ছিলেন এডওয়ার্ড থার্ডের তৃতীয় পুত্র, এবং এনার যে স্ত্রী বা যে রানী, ওনারই হচ্ছে 5 মাস খাটার কাজ করতেন জিওফ্রে চসার। এবং রাজা এডওয়ার্ড জিওফ্রে চসারকে খুব ভালোবাসতেন, তাকে নিজের মতোই কিন্তু মনে করতেন। হি স্টার্টেড হিজ আর্লি এডুকেশান অ্যাট কোর্ট, মানে তিনি তার প্রাথমিক শিক্ষাটা শুরু করেছিলেন কোর্ট থেকে। কোর্ট কথার অর্থ কি না, ধরো আমরা আমাদের প্রাথমিক শিক্ষাটা হয় প্রাইমারি স্কুল থেকে শুরু করি, কেউ কেউ কেজি স্কুল থেকে শুরু করি, কেউ কেউ হচ্ছে ভিলেজ পাঠশালা থেকে শুরু করি। সেই জন্য তিনি তার প্রাথমিক শিক্ষাটা শুরু করেছিলেন অ্যাট কোর্ট, অর্থাৎ কোর্ট থেকে। হোয়ার হি লার্নড ল্যাটিন অ্যান্ড ফ্রেঞ্চ, যেখান থেকে তিনি ল্যাটিন এবং ফ্রেঞ্চ ভাষাটাকে শিখেছিলেন। ওকে, অ্যাট 19 বা অ্যাট দ্য এজ অফ 19, 19 বছর বয়সে, যখন তিনি রাজা এডওয়ার্ডের বাড়িতে কাজ করছিলেন, সেই সময় হি জয়েন্ট ইন এ মিলিটারি ক্যাম্প, তিনি একটা মিলিটারি ক্যাম্পে যোগ দিয়েছিলেন। এবং আমরা তাকে দেখব যে ইংরেজদের হয়ে যুদ্ধে যোগদান করছেন, ফরাসিদের বিরুদ্ধে বা ফ্রান্সের বিরুদ্ধে। এবং মানে যুদ্ধে যোগ দেওয়ার পরে দেখব আমরা যে ফরাসিদের হাতে তিনি হচ্ছে আটক হন, বা ফরাসিরা তাকে হচ্ছে আটক করে, গ্রেপ্তার করে। যখন তাকে গ্রেপ্তার করে ফরাসিরা, তখন রাজা এডওয়ার্ড থার্ড তাকে হচ্ছে ছাড়িয়ে নিয়ে আসতে যায়, কারণ চসার ছিল তার পরিবারের একজন অন্যতম সদস্য হিসাবে সে মানত। তাকে ছাড়িয়ে নিয়ে আসে। যখন তাকে ওই ফরাসিদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসে,
তারপর সেখান থেকে আনার পরে তাকে একটা মানে তার নিজের যে রাজকীয় যে কাজকর্ম সেখানেই তাকে হচ্ছে নিয়োগ করেন এবং তার হচ্ছে পথটা একটু উন্নত করে দেয় আর কি, একটা ভালো কাজকর্মে তাকে যুক্ত করেন এবং সেই কাজের সুপারিশে তাকে কখনো কখনো ইটালি যেতে হতো, কখনো কখনো ফ্রান্সে যেতে হতো এবং তারই ভ্রমণ পথে অর্থাৎ যখন তিনি ভ্রমণ করতেন ইতালি বা ফ্রান্সে, আমরা তাকে দেখব যে তিনি বিভিন্ন লেখক বা কবি তাদের যে লেখা বইগুলোর দ্বারা তিনি প্রভাবিত হন এবং তার হচ্ছে যে কবি প্রতিভার এখান থেকেই হচ্ছে শুরু হয় বা এই প্রভাবিত হয়ে তিনি হচ্ছে তারপর আমরা দেখব বিভিন্ন কবিতা টবিতা লিখবেন এবং এখান থেকেই তার হচ্ছে কবি প্রতিভার শুরু হয়। 1400 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন এবং হি ওয়াজ দ্য ফার্স্ট পোয়েট বিউরিড ইন ওয়েস্টমিনিস্টার অ্যাবি এবং তিনি ছিলেন প্রথম কবি যাকে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে বা ওয়েস্টমিনিস্টার মঠে তাকে হচ্ছে কবরস্থ করা হয়। ওকে, তাহলে আমরা যেটা আলোচনা করলাম এটা হচ্ছে চসারের জীবনী বা তার যে বায়োগ্রাফিটা আমরা একটু আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব হিজ পোয়েমস বা তার কবিতাগুলোকে নিয়ে। চসারের কবিতাগুলোকে 3টে পার্টে ভাগ করা হয়। ফার্স্ট পার্ট দেখো দ্য ফ্রেঞ্চ অর্থাৎ ফ্রেঞ্চ পিরিয়ড, দ্য ইটালিয়ান মানে ইতালীয় পিরিয়ড, থার্ড হচ্ছে দ্য ইংলিশ অর্থাৎ ইংলিশ পিরিয়ড। ফার্স্ট আমরা আলোচনা করব দ্য ফ্রেঞ্চ পিরিয়ড অর্থাৎ তিনি ফ্রান্সে ওই কাজের সূত্রে গিয়েছিলেন এবং সেখানে তিনি বিভিন্ন কবি বা লেখকদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং কবিতা লিখতে শুরু করেছিলেন এবং যে কতগুলো কবিতা লিখেছিলেন দেখো এই 5টি কবিতা আমি বোর্ডে লিখে রেখেছি। এই যে পার্টে তিনি বেশিরভাগ অ্যালিগোরিক্যাল বা রূপকধর্মী কবিতা এবং লিরিক্যাল পোয়েট্রি মানে গীতি কবিতা যার মধ্যে একটু দুঃখের ছাপ থাকবে এই ধরনের কবিতা তিনি এই পিরিয়ডে তিনি লিখেছিলেন এবং এই পিরিয়ডের সবচেয়ে বিখ্যাত কবিতা হচ্ছে রোমান্স অফ দ্য রোজ। এই রোমান্স অফ দ্য রোজ ছিল একটা অ্যালিগোরিক্যাল পোয়েম অফ লাভ অর্থাৎ একটা ভালোবাসার কবিতা অ্যান্ড ইট ওয়াজ রিটেন ইন অক্টোসিলেবিক কাপলেট, এটা লেখা হয়েছিল অক্টোসিলেবিক কাপলেটে এবং এই যে কবিতাটিকে চসার ফ্রেঞ্চ থেকে বা ফরাসি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন অন্য একটা কবিতা থেকে। কবিতাটার নাম হচ্ছে রোমান ডি লা রোজ, এখানে জায়গা নিয়ে আমি মুখে বলছি ROMANDELLA রোজ অর্থাৎ রোমান ডি লা রোজ কবিতাটা হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় লেখা, ফরাসি ভাষায় লেখা, সেখান থেকে তিনি দেখে দেখে এই কবিতাটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন এবং যেটাই হচ্ছে রোমান্স অফ দ্য রোজ। ওকে, এই পিরিয়ডের দ্বিতীয় কবিতা হচ্ছে দ্য বুক অফ ডাচেস, তারপরে দ্য কমপ্লেন্ট অ্যান্ড টু পাইট অ্যান্ড ABC দ্য কমপ্লেন্ট অফ মার্স। ক্লিয়ার? নেক্সট পার্ট দেখো দ্য ইটালিয়ান অর্থাৎ ইতালীয় প্রভাব। তিনি ওই কাজের সূত্রে কখনো কখনো ইতালিতে গিয়েছিলেন এবং যখন তিনি ইতালিতে যান সেখানে দান্তে, পেত্রাক, বোকাসিও এই 3জন কবিদের দ্বারা প্রভাবিত হন বা তাদের যে লেখা কবিতা বা গল্পগুলো ছিল তাদের বইগুলো পড়ে তিনি মুগ্ধ হন এবং ওই তাদের বই দেখে দেখেই তিনি কিছু বই লেখেন তাদের অনুকরণে, সেগুলো আমরা দেখব। এই পিরিয়ডে তিনি বেশিরভাগ অ্যালিগোরিক্যাল পোয়েম লিখেছিলেন এবং রোমান্সেস বা রোমান্টিক যে বিভিন্ন তিনি কবিতাগুলো লিখেছিলেন এবং এই যুগের সবচেয়ে বিখ্যাত কবিতা হচ্ছে দ্য হাউস অফ দ্য ফেম। ওকে, এটি হচ্ছে একটা অক্টোসিলেবিক কাবলেটে লেখা হয়েছিল এবং এটা হচ্ছে একটা স্যাটারিক্যাল পোয়েম, বিদ্রুপাত্মক একটা কবিতা এবং এটা চসার লিখেছিলেন দান্তের ডিভাইন কমেডির দ্বারা প্রভাবিত হয়ে, DIVINECOMEDOI। ওকে, নেক্সট আমরা দেখো এই যে কবিতাটা পাবো ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডা, এটা হচ্ছে এই যুগের হচ্ছে তার বিখ্যাত কবিতা এবং এটা হচ্ছে দ্য লংগেস্ট পোয়েম, চসারের সবচেয়ে দীর্ঘতম কবিতা হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডা। এটা তিনি প্রভাবিত হয়ে লিখেছিলেন বোকাসিওর দ্বারা প্রভাবিত হয়ে তিনি এই কবিতাটা লিখেছিলেন। এছাড়াও এই যুগের যে আরও কবিতাগুলো আমরা দেখতে পাই দ্য পার্লামেন্ট অফ দ্য ফাউলস, দ্য লেজেন্ড অফ গুড উইমেন, এই সমস্ত কবিতাগুলো। নেক্সট আমরা চলে যাই দ্য ইংলিশ অর্থাৎ ইংল্যান্ড হচ্ছে তার হচ্ছে বাসস্থান আমরা জানি। এই যুগে তার সবচেয়ে বিখ্যাত কবিতা হচ্ছে দ্য ক্যান্টারবেরি টেলস, CAN, এটা আমি একটু বলে লিখছি, দ্য ক্যান্টারবেরি
টেলস, TALES, যে জন্য কিন্তু চসার এই পৃথিবীর বুকে হচ্ছে অমর হয়ে আছে। সবচেয়ে বিখ্যাত কবিতা তার এই পিরিয়ডে, এবং এইটার ওপর আলাদা একটা কোশ্চেন থাকে, এর উপর তোমরা এই কবিতাটার ওপর তোমরা আলাদা একটা ভিডিও দেখতে পাবে, কারণ ওখান থেকে একটা লং কোশ্চেন থাকে। ওকে, আর এই যুগে সাধারণত আর অন্য কোনো কবিতা আমরা দেখতে পাবো না। ওকে, এখন আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে একটু আলোচনা করব। দেখো, এই টপিকের ওপরে কী কী টাইপের কোশ্চেন থাকে। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে, মানে শর্ট কোশ্চেন একটা থাকে 1 নম্বরের, শর্ট নোট থাকে 5 নম্বরের, আর লং কোশ্চেন টাইপের কোশ্চেন থাকে 10 নম্বরের। আমি প্রথমে শর্ট অ্যান্সার টাইপগুলো কোশ্চেনগুলো একটু আলোচনা করি। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আসে সাধারণত, বললো তোমাকে ইটালিয়ান যে পিরিয়ডটা ছিল ওই পিরিয়ড থেকে একটা কবিতা লেখো, বা ইংলিশ পিরিয়ড থেকে একটা কবিতা লেখো, বা চসারির যে ফ্রেঞ্চ যে পিরিয়ডটা ছিল ওখান থেকে একটা কবিতার নাম লেখো, বা একটা কবিতার নাম দিল, বললো ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডা, এটা তার কোন পিরিয়ডের মধ্যে পাওয়া যায়। এই টাইপের কিন্তু শর্ট কোশ্চেন আসে। শর্ট নোট 5 নম্বরের এখান থেকে কী কী ইম্পর্টেন্ট, দুটো ইম্পর্টেন্ট, বললো রাইট এ শর্ট নোট অন ক্যান্টারবেরি টেলস, মানে ক্যান্টারবেরি টেলসকে নিয়ে একটা শর্ট নোট লেখো 5 নম্বরের, খুব ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চেন আসে যে রাইট এ শর্ট নোট অন ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডা, মানে ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডা এই যে কবিতাটাকে নিয়ে একটা শর্ট নোট লেখো, খুব বেশি ইম্পর্টেন্ট এই দুটো শর্ট নোট। লং কোশ্চেন টাইপের এখান থেকে কি আসে, 10 নম্বর 2019-এ যে কোশ্চেনটা পড়েছিল, দেখো, অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ চসার, অর্থাৎ চসারের ভূমিকাটা আলোচনা করো। বা আরেকটা এখান থেকে একই টাইপের একটা কোশ্চেন আসে যে কমেন্ট অন দ্য চসার্স কন্ট্রিবিউশন টু ইংলিশ পোয়েট্রি, অর্থাৎ ইংরেজি কবিতার ওপরে চসারের যে অবদান কী ছিল সেটা নিয়ে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 2019-এ পড়ে গেছে, 2020-তে কখনোই আসবে না। এখান থেকে আরেকটা কোশ্চেন আসে 10 নম্বরের, বলবে যে শুধু ক্যান্টারবেরি টেলসকে নিয়ে 10 নম্বরের একটা